This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। রাজ্য রাজনীতি পারদ জানেন তো চড়ছে, আর আজ আমরা সারাদিন বেশ কিছু গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন এবং গোষ্ঠীদ্বন্দ্বের ছবি এবং খবর আপনাদের সামনে তুলে ধরেছি। তবে সবার প্রথমে হটস্পটে আজকে তিনটে ইস্যুর সঙ্গে পরিচয় করিনি, কারণ এই মুহূর্তে শহর কলকাতা কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব রীতিমতো হ্যাপেনিং ইস্যু। সেদিকে নজর রাখতে হবে। দলাদলি, অর্থাৎ একই দলের মধ্যে দলাদলি চলছে, গোষ্ঠীকন্দল কোথাও একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। ধর্ষণের থ্রেট, কোনো রকম বিষয়ে অভিযোগ করতে গেলে, কোনো রকম বিষয়ে প্রতিবাদ করতে গেলেই ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এরকমই তো অভিযোগ করছেন বিজেপি নেতা। তৃতীয় ইস্যু ব্যাচ নম্বর 13। এই ব্যাচ নম্বর 13 আলোচনার কেন্দ্র কেন জানেন? উত্তরবঙ্গে একের পর এক নারী পাচারের ঘটনা ঘটছে না? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, যে 56 জনকে উদ্ধার করা হয়েছে তারা 13 নম্বর ব্যাচের মেয়ে ছিল। 13 নম্বর ব্যাচকে এরকম পাচার করতে গিয়ে ধরা পড়েছে। তো এই সমস্ত খবরের দিকে তো অবশ্যই নজর রাখছি। তবে সবার প্রথমেই কলকাতার দিকে নজর রাখি, যেখানে বিধায়ক অতীন ঘোষ বনাম শান্তনু সেন, বিশেষ করে বলতে গেলে শান্তনু ঘোষের কাউন্সিলর শ্রী কাকলি। কিন্তু কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে জানতে চাইবো, কারণ বিধায়ক ভার্সেস কাউন্সিলরের অনুগামীদের লড়াই গতকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি। যে লড়াই বারবার কসবাই দেখা যাচ্ছে, সেটা কিন্তু এখন উত্তর কলকাতায়, কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ড এই মুহূর্তে হ্যাপেনিং। কারণ সেখানে অতীন ঘোষ তিনি তার অনুগামীদের নিয়ে পৌঁছে গিয়েছেন, কারণ তার অনুগামীদের মারধর করেছে শান্তনু সেন এবং তার স্ত্রী কাকলি। অনুগামীরা কিছু বলছেন, তিনি শুনবো। গন্ডগোলটা সাময়িক স্থগিত হয়, চলে যায়। কাল রাত্রিরে যখন এরা, ভাই তোমরা নামো না, এটা তোমার জোর অবস্ট্রাকশন হচ্ছে বলে আওয়াজ হচ্ছে। কাল রাত্রিরে যখন এই পাড়ায় ওই দুজনের দেখা হয়, যাকে অ্যাবসেন্ট করা হয়েছে যিনি করেছেন, তখন তাদের মধ্যে বচসা হয়। আমরা কি করি, আমাদের অনেক সময় আমাদের কাছে ফোন আসে, এ রাত্রিরে পাড়ায় গন্ডগোল। আমরা গন্ডগোল থামাবার চেষ্টা করি, ফোন করে বলে, নালে পুলিশকে বলি। কিন্তু আমাদের লেভেলের নেতা বা আমাদের লেভেলের পদাধিকারী, দায়িত্বশীল মানুষ, তারা রাত্রিবেলায় পাড়ায় গিয়ে গন্ডগোলে নেতৃত্ব দেবেন, গন্ডগোলে আসবেন, এটা প্রত্যাশিত নয়। তো আমরা কি দেখলাম যে কাল রাত্রিরে শান্তনু সেন আবার নিজের গাড়ি করে নিয়ে ওয়ার্ডের কাউন্সিলর তার স্ত্রীকে নিয়ে সঙ্গে বেশ কয়েকজন লোক নিয়ে এসে এখানে হামলা করে। যা শুনলাম, এখানে আমাদের দলীয় কর্মী, দীর্ঘদিনের কর্মী কল্যাণ, সে গুরুতরভাবে আহত হয়, তাকে মারধর করে শান্তনু সেন নিজে করেন। এখানে এক বয়স্ক ভদ্রমহিলা, প্রায় 80 বছর বয়স, তাকে কাউন্সিলর কাকুলি সেন তাকে থাপ্পড় মারেন এবং সমীর দাসকে মাথা ফাটিয়ে দিয়েছেন। সেই হসপিটালে এখনো অ্যাডমিট আছে, ভর্তি আছে আরজিকর হসপিটালে, মাথায় গভীর ক্ষত হয়েছে। হ্যাঁ, সায়ন দাস একেই অ্যাবসেন্ট করেছিল। তো আমাদের মলয় দাস, তার মাথায় 4টে স্টিচ হয়েছে, হসপিটালে ভর্তি আছে। বক্তব্য শুনছিলাম আমরা, বিধায়কের কথা শুনছিলাম, অতীন ঘোষের বক্তব্য শুনছিলাম। কিন্তু এই যে মারধরের অভিযোগটা না, দুপক্ষের কর্মীরাই কিন্তু করছে, একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তিনি। ঠিক গতকাল থেকে কি কি অভিযোগ আমাদের সামনে চলে এসেছে একবার দেখবো। যাদেরকে আমি চিনি সেটা হচ্ছে এক ডাক্তার শান্তনু সেন, কাকুলি সেন, এরাও আমাদেরকে মেরেছে। এরা উপস্থিত শুধু রাখিনি, নিজেরা মেরেছে আমাদেরকে, আমার মাকেও মেরেছে। বিধায়কের কথা মতন যদি না চলো, তাহলে আজকে এরা মেরে গেছি, আগামী দিন মার্ডারও করে দেবো। হ্যাঁ, শান্তনু সেন নিয়ে মেরেছেন আমাকে। শান্তনু সেন মেরেছে। আমরা যেহেতু কাউন্সিলরের অনুগত, এর জন্য আমাদের ওপর অত্যাচার, মারধর, ঝামেলা, অশান্তি, এছাড়া আর কিছু না। বলতে কি হয়েছে দেখাবো বলে আমাকে এই জায়গাটা এইখানটা চড় মেরেছে কাকুলি সেন। দেখুন, একটা বিষয় তো পরিষ্কার, ত্রিলোত্তমা কাণ্ডের পর থেকে শান্তনু সেন তৃণমূলে কিন্তু ব্যাকফুটে রয়েছেন। ডাক্তারের লাইসেন্স নিয়েও আদালত পর্যন্ত তাকে ছুটতে হয়েছে। এই বিষয়ে শান্তনুর একটাই কথা, যা বলার পুলিশকে জানাবো। আর অন্যদিকে অতীন ঘোষ, তিনি পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন, আর ইতিমধ্যে তিনি বললেন যে তার মতো নেতারা তার অনুগামীদের নিয়ে গিয়ে অন্য জায়গায় হামলা করবে, সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, সেটা প্রত্যাশিতও নয়। আমার দল বলে কি বলি, আমি একটা দল করি, সেই দলেরই কর্মী।
কেউ কিছু বললেই তার প্রত্যুত্তরে জবাব দিতে আমি বাধ্য নই। সব থেকে বেশি যে 3 জন আহত হয়েছেন তারা বলছেন শান্তনু সেন এবং তার অনুগামীরা তাদের আঘাত করেছে। কোনটা সত্যি এবং কোনটা মিথ্যাচার এটা সাধারণ মানুষের বোঝার মতো বুদ্ধি আছে বলেই আমি মনে করি। শান্তনু সেন যদি মনে করতো তার কোনো সহকর্মী বা কাকুলি সেন মনে করতো তার কোনো সহকর্মী ওই পাড়ায় আক্রান্ত হচ্ছে, তো তুমি পুলিশের সাহায্য নিতে পারতেন। আমার যা বলার আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসন, আমার পুলিশ প্রশাসনের উপর আমার যথেষ্ট আস্থা আছে। রাত্রি 10:30 11টার সময় ওনার প্রোফাইলের লোক দুজনে ডাক্তার তারা একটা পাড়ায় গন্ডগোলে গিয়ে জড়াচ্ছেন ছড়াছড়ি। আমি ব্ল্যাকমেল করে কোনো রাজনীতিতে কোনো লোকসভা বা বিধানসভায় টিকিট পাওয়ারও চেষ্টা করিনি। আমি দলের অনুগত সৈনিক ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। যিনি বলছেন তিনি দল থেকে সাসপেন্ডেড। কিছু আলোচনা করতে গিয়ে শুনেছে, শোনার পরে হয়তো এইটাই প্ল্যান করে যে অত বলে দেবে। আমরা যেহেতু কাউন্সিলরের অনুগত, এর জন্য আমাদের ওপর অত্যাচার। বিধায়কের কথা মতন যদি না চলো, আজকে এরকম মেরে গেছি, আগামী দিন মার্ডারও করে দেবো। আমার স্বামীকে মেরেছে, অমনি তাদের যেন জেল হয়ে যায়। রসদ কম, চোর বেশি। মমতা ব্যানার্জি কেন ভগবানেরও কন্ট্রোল নেই এখানে। ছবি দেখাচ্ছিলাম 2 নম্বর ওয়ার্ডের ছবি দেখছিলাম, কিন্তু কলকাতা তো কিছুই নয় যেখানে বিধায়ক ভার্সেস কাউন্সিলর দেখছেন, এটা কিচ্ছু নয়। শহর কলকাতা ছাড়িয়ে যদি একটু গ্রামের দিকে নজর রাখেন, বিশেষ করে মুর্শিদাবাদের ভরতপুর, কাকদ্বীপ, এই সমস্ত জায়গায় কি ঘটনা ঘটেছে জানেন? তৃণমূল ভার্সেস তৃণমূলে মৃত্যু পর্যন্ত ঘটেছে। শাসক বিরোধী লড়াই দেখে আমরা অভ্যস্ত, কিন্তু এখানে কিন্তু নিজের দলেই দলাদলি, তা সে গ্রাম হোক বা শহর, দিকে দিকে একেবারে কোন দল কাটা বলা যেতে পারে। রাজ্যের 2 প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। 2 প্রান্তে 2 তৃণমূল কর্মী খুন, মুর্শিদাবাদের ভরতপুর, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। ভরতপুরে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের স্বামীকে আটক করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনা। আর কাকদ্বীপে অঞ্চলের দাপুটে নেতার ভাইপো এবং যুব কর্মী খুনে পঞ্চায়েতের দখলদারি তত্ত্ব জোরালো হচ্ছে। তৃণমূলের হাতে খুন হচ্ছে, তৃণমূল এটা জানার জন্য, বোঝার জন্য কোনো অনুসন্ধান বা গবেষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দুই পক্ষই দুষ্কৃতি, এরাও দুষ্কৃতি ওরাও দুষ্কৃতি। কেউ পঞ্চায়েতের টিকিট নিয়ে জিতে গেছে, প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে গেছে, জেলা পরিষদ হয়ে গেছে, এমএলএ পর্যন্ত হয়ে গেছে। আসলে এরা সব অ্যান্টি সোশ্যাল। যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তৃণমূলকে খুন করতে ময়দানে নেমে গেছে, কারণ একটাই, বকরার মারামারি। পয়সা তোলো, পয়সা খাও, পার্টিকে দাও, চলছে। তো এটা আরও বাড়বে। এটা তৃণমূলের নিজস্ব ঘরানা, এটা সেই ঘরানার কুৎসিত চেহারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। কারও কন্ট্রোল নেই, মমতা ব্যানার্জি কেন ভগবানেরও কন্ট্রোল নেই এখানে। এই যে বক্তব্যগুলো শুনেন, গত কয়েকদিন থেকে বিজেপি সহ অন্যান্য বিরোধী দল এই অস্ত্রে কিন্তু শান দিচ্ছে। আর এই কটাক্ষের মধ্যে ভরতপুরের দিকেই দেখুন না, তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে মারা হলো এলোপাথারি কোপে, ছোড়া হলো বোমাও। কেন এই ঘটনা পরিবার নিশ্চিত নয়, কিন্তু তদন্তে নেমে পুলিশ যাদের আটক হলো তাদের মধ্যে একজন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। আমি ফোন করেছি, বাবার ফোনটা সুইচ অফ করে দিয়েছে, বাবাকে আমরা কেউ ফোন করে পাইনি। 9টার মধ্যে খবর আসছে বাবা মার্ডার হয়ে গেছে। শত্রুতা এমন ছিল না, কিন্তু বাবাকে গ্রামের লোকে কিছু লোকে মানে দেখতে পাইতো না। কোন রাজনৈতিক দল করতো, টিএমসি পার্টি করতো। আমার স্বামীকে মেরেছে, অমনি তাদের যেন জেল হয়ে যায়। আর কাকদ্বীপে দেখুন, এলাকার দাপুটে তৃণমূল নেতার ভাইপো খুন, সে নিজেও এলাকার তৃণমূল কর্মী এবং যুব নেতা। কেন খুন? তৃণমূল সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, লোকসভা নির্বাচনের পর থেকে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে তৃণমূল সাংসদ বাপি হালদার এবং বিধায়ক মন্টুরাম পাখিরার গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল। নিহত তৃণমূল কর্মী ও তার পঞ্চায়েত সদস্য কাকা বিধায়ক মন্টুরাম ঘনিষ্ঠ, তাই সাংসদ বাপি হালদারের দিকেই অভিযোগের আগুন উঠছে। আমরা তো বারবার তো এমএলএ সাহেবকে বলেছি, বারবার বলছি, ওসব আমরা কি বলবো, আমরা বারবার বলছি এইসব হচ্ছে। কারণ এর আগে অনেক হুমকি দিয়েছে, পঞ্চায়েতের এরা একটা দখল করার চেষ্টা করছে, গন্ডগোল করছে, বারবার মারামারি হচ্ছে, অনেক সময় মারও খেয়েছি, এই সব চলছে। সাংসদ এখানে আমাদের সঙ্গে কোনো সহযোগিতা কিন্তু উনি করেননি। এই লোকজনগুলো কি এমপির ছত্রছায়ায় রয়েছে সেইটা মনে হয়, তো না তো এত কিছু হয় কি করে? তারাই তো বলছি আমাদের মাথার উপর রয়েছে, সাংসদের নামে স্লোগান দিচ্ছে। উপরে সব নেতৃত্ব আরো অনেক আছে, সময় মতো বলে দেবো। দেখলেন কিভাবে ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে টিএমসি ভার্সেস টিএমসি এবং তার জন্য খুনের ঘটনাও ঘটছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু জানেন তো, যদি আপনি দল বিরোধী কোনো রকম কথা বলেন, অবশ্যই দল পক্ষ থেকে তো সাসপেন্ড হতে হবে। কাটোয়ায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে দলের রোষে তৃণমূলের যুব সভাপতি।
শুভেন্দু কুমার দাসকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। রাজোয়া গ্রামে বিস্ফোরণের ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন শুভেন্দু। বলেছিলেন কাটোয়া থানার তদন্তে তার ভরসা নেই, পুলিশ প্রশাসনের তদন্তে তার ভরসা নেই। দল বিরোধী কাজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সারা জীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তাকে। এবার আমাদের দ্বিতীয় ইস্যুর দিকে নজর রাখতে হবে। আপনারা তো রাজ্যের বিভিন্ন জায়গায় গোষ্ঠী কোন্দলের কাটা দেখলেন, কিন্তু অনেক জায়গায় অভিযোগ হচ্ছে যে শাসক দলের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করলেই নাকি নতুন হুমকি দেওয়া হচ্ছে, ধর্ষণের হুমকি। এই যে ধর্ষণ করবে, হুমকি দিচ্ছে? হ্যাঁ হুমকি দিচ্ছে আমাদেরকে সরাসরি। পার্টি অফিসে নিয়ে গিয়ে উলঙ্গ করে ছবি তুলে ভাইরাল করতে চাইছে। কয়েকদিন আগে মালদার একটা খবর, একটা ঘটনা আপনাদের সামনে দেখিয়েছিলাম, মনে আছে? যে মালদায় দেবোত্তর সম্পত্তি দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস করা হচ্ছে বা অনুপ্রবেশকারীদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। সেই ঘটনারই কিন্তু জের, এবং সেই ঘটনা নিয়ে কিন্তু TV9 বাংলায় মুখ খুলেছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য এবং স্থানীয়দের অনেকে। তারপর থেকে অ্যাকশন শুরু। না, প্রশাসনিক অ্যাকশনের কথা কিন্তু আমি বলছি না, অন্য অ্যাকশন, হুমকির অ্যাকশন। দুই মহিলাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, শুনুন না। দেবোত্তর জায়গাতে তৃণমূলেরা পার্টি অফিস বানিয়েছে। ওখানে গ্রামবাসী আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারার হুমকি দিচ্ছে। আমরা বলতে গেছি, তা আমাদেরকে বলছে যে উলঙ্গ করবো, উলঙ্গ করে পুকুরে স্নান করিয়ে পার্টি অফিসে নিয়ে যেয়ে ধর্ষণ করবো। হুমকি দিচ্ছে? হ্যাঁ হুমকি দিচ্ছে আমাদেরকে সরাসরি। ছবি তুলে ভাইরাল করতে চাইছে, মারার হুমকি দিচ্ছে, বোম মারার হুমকি দিচ্ছে, ধর্ষণ করার হুমকি দিচ্ছে। কারা তারা? কৃষ্ণ মন্ডল আর বিশ্বজিৎ সিং, টিএমসি মন্ডল, টিএমসি পার্টি। টিএমসি পার্টি করে? হ্যাঁ। এরকম অনেকের সঙ্গে একই রকম করছে? হ্যাঁ, একই রকম সবার সঙ্গে করছে। এখন কি আপনারা ওই এলাকায় ঢুকতে পারেন? না, পারছি না। ওরা কথাগুলো শুনলেন, ভাবতে পারেন? না পারলে ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, কারণ খুনের হুমকি এখন ব্যাকডেটেড হয়ে গেছে। রাজ্যে যেন নতুন ট্রেন্ড ধর্ষণের হুমকি। তবে এক্ষেত্রে খুনের হুমকিও আছে, যা দেওয়া হচ্ছে স্থানীয় এক যুবককে, যে ভিডিওটাও আমরা পেয়েছি। কুচে নেতা বা এই গুন্ডার কাছে এমপি, এমএলএ, পুলিশ, থানা কোনো ব্যাপারই নয়। 12 কেজি সবল নিয়ে মেরে দিবে, এইরকম একটা ধমকি আমার বাড়ির সামনে এসে হুমকি দিয়ে সেটার ভেঙে ঢুকে যাবে, সেটা নিয়ে একটা থানায় জানিয়েছিলাম, কোনো মানে পদক্ষেপ হয়নি। প্লাস কি বর্তমানে বিশাল হুমকি, যে কোনো সময় বাড়িতে বোম পড়ে যেতে পারে। ধর্ষণের হুমকি, খুনের হুমকির পরও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ অ্যাকশন নেবে কি? তবে অন্যতম অভিযুক্ত বিশ্বজিৎ সেন ক্যামেরার সামনে আসতে নারাজ। ফোনে বলছেন সব মিথ্যে কথা। না, ওগুলো সব মিথ্যে প্রচার করছে। আমি নেই বলে ওই জন্য তো মিথ্যে প্রচার করছে। এগুলো সব বিজেপি পার্টিরা সব কেন মিথ্যে প্রচার করে একটা বদনাম করার সৃষ্টি করছে। যে ভিডিও দেখলেন সেটা মনে হয় মিথ্যে ভিডিও? একটা গান শুনেছিলাম না, সব সত্যি। আর এখন রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেই সেই একই ডায়লগ, সব মিথ্যে। এখন পুলিশ তদন্ত করলে একমাত্র সত্যি মিথ্যে প্রমাণ হতে পারে, কিন্তু প্রশ্ন ওই একটাই, পুলিশ তদন্ত করবে তো? 14 বছরের ইতিহাসে যা নক্কারজনক ঘটনা ঘটানো যায় এবং তার সমস্ত রকম ভালো সার্টিফিকেট ওই জাতীয় তৃণমূল নেতারা উচ্চ স্তরে পাচ্ছে। দল এ ব্যাপারে সাথে নেই, দল নিশ্চয়ই তার কাজ করছে। পুলিশ প্রশাসনে যখন অভিযোগ হয়েছে, পুলিশ প্রশাসন নিশ্চয়ই খুব সুচারুভাবে এটা দেখবে। আশা করি দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি হবে। অবশ্যই দলগতভাবে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তবে শুধুমাত্র ধর্ষণের অভিযোগ কিন্তু ওই যে প্রত্যন্ত এলাকায় নয়, মালদা জেলায় নয়, খাস কলকাতাতেও রয়েছে। জেলবন্দি স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠছে। ওয়ার্ডগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার অভিযুক্ত সেনাকর্মী। অসমে কর্মরত অভিযুক্ত সেনাকর্মী হাবিবুর রহমান স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সময় টাকা হাতানোরও অভিযোগ করেন নির্যাতিতা। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পার্কস্ট্রিট থানা পুলিশ। আর রাজ্য রাজনীতি নিয়ে তপ্ত, দুর্নীতি নিয়ে তপ্ত, আর নারী পাচার নিয়ে তপ্ত উত্তর। হটস্পট এই মুহূর্তে গোটা উত্তরবঙ্গ। কালই দেখালাম এনজেপি স্টেশন থেকে 56 জন মহিলাকে পাচার করা হয়েছে এবং তার আগেই ভাগ্যিস উদ্ধার করেছে রেল পুলিশ। এরপর আরো চমকে দেওয়ার তথ্য আসছে জানেন, আলোচনা এই মুহূর্তে ব্যাচ নম্বর 13। কেন চমকাচ্ছি জানেন? আসলে ট্রেনিং সেন্টারের আড়ালে অন্তত 600 মেয়েকে পাচার করে দেওয়া হয়েছে ইতিমধ্যে।
যে ট্রেনিং সেন্টারে ট্রেনিং এর নাটক হতো সেখানে এটা 13 নম্বর ব্যাচ ছিল, অর্থাৎ 12 নম্বর অবধি ব্যাচের মেয়েরা রীতিমতো পাচার হয়ে গিয়েছে। এটা স্বীকার করেছিল গতকাল ধৃতের স্ত্রীও। শুনুন গতকাল সে কি বলছে। इसके पहले कितना बैच चला यहाँ पे? यहाँ पे सर 8-10, ये तो 13 नंबर बैच। आप जितेंद्र का बीबी है? हाँ। প্রতিটি ব্যাচ থেকে অন্তত 50 জন পাচার হয়েছে বলে রেল পুলিশের সূত্রে খবর। আর দেশের নারী পাচারের করিডোর কি তাহলে এই মুহূর্তে শিলিগুড়ি, এই প্রশ্ন তো উঠবে। এনজিও কর্মী রঙ্গু সৌরিয়ার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন মেয়েদের উদ্ধার করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন তারা। তো যে টি গার্ডেন কন্ডিশন খারাপ নাই, মানে খারাপ আছে, যার জন্য মানে সেরকম কোনো অপরচুনিটি নাই জবের, এখানে যে ড্রপ আউট আছে ওদের জন্য তো আরও নাই, তো করবে কি? কিন্তু একটা ট্রাফিকের এজেন্ট ও যেভাবে স্বপ্নটা দেখাচ্ছে না, ওইটার মধ্যে ওরা উড়ে যাচ্ছে। কাজের লোভ দেখানো হচ্ছে, পড়াশোনার লোভ দেখানো হচ্ছে, আর এইভাবেই পাচার হয়ে যাচ্ছে তরুণীরা। উদ্ধার হওয়া এক তরুণীর সঙ্গে আমাদের কথা হয়েছিল। পার্লারে কাজের টোপ দিয়ে তাকে বিক্রি করা হয়েছিল যৌনপল্লীতে। मेरे को पार्लर में काम करेगा बोल लेके आया था, आने का बाद तो मेरे को दूसरा जगह में भेज दिए, रेड लाइट इलाका में। जी मैं बोलना चाहूँगी जितना भी बहना लोग जो भी बोलता है चलो काम देंगे, काम करना है, ऐसे के जो बोलोगे किसी के ऊपर भी विश्वास मत कीजिएगा। कोई ऐसे नहीं होता है काम करेंगे बोलकर, सब झूठ बोलता है, फिर लास्ट में फंस जाओगे। উত্তরবঙ্গে 600 তরুণী ইতিমধ্যে পাচার হয়ে গিয়েছে। এই মুহূর্তে একটা খবর আসছে, স্বাভাবিকভাবে এর সঙ্গে কোনো রিলেটেড কিনা জানি না, কিন্তু তবুও একটা আশঙ্কা তো আসে মনে। সারানপুরে রহস্যজনকভাবে নিখোঁজ 10ম শ্রেণীর ছাত্রী। পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে। পরিবারের অভিযোগ ছাত্রীকে অপহরণ করা হয়েছে। ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ। পরিবার সূত্রে খবর, শনিবার সালানপুরের বনজিমারির বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়ে রহস্যজনকভাবে সে নিখোঁজ হয়ে যায়। ওই ছাত্রীর মোবাইল থেকে 3 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারকে মেসেজ করা হয়েছে। 6 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত ওই ছাত্রীর কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার। এই ছাত্রীর মোবাইল থেকে পরিবারের কাছে ভিডিও কল আসে। ছাত্রীকে হাত বাঁধা অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, অপহরণকারীরা ভিডিও কল করে ছাত্রীকে দেখায়। সেই ভিডিও কলেরই ছবি দেখাচ্ছে এবং ওই ছাত্রীর ফোন থেকে মেসেজ করে মুক্তিপণের দাবি করা হয়। আরো একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে হবে। পশ্চিম মেদিনীপুরে অসুস্থ বৃদ্ধাকে পিটিয়ে মারার অভিযোগ উঠছে। কাঠগড়ায় বৃদ্ধার ছেলে এবং বৌমা। মারধরের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও প্রকাশ হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। হারহিম করা ঘটনা ঘটেছে দাসপুরে পাইনপাড়ায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন 67 বছরের ওই বৃদ্ধা। তার উপর নির্মম অত্যাচারের অভিযোগ তার ছেলে এবং বৌমার বিরুদ্ধে। আমি ভিডিওটা দেখাবো। দেখছেন নিজের ছেলে মারছে, হাত দিয়ে মারছে, পা দিয়ে মারছে, লাথি মারছে, এমনি ঝাড়া দিয়েও মারধর করা হতো। কিছুদিন আগে এই বৃদ্ধার মৃত্যু হয়, তারপরে এই ভিডিও ভাইরাল হয়েছে। আজ গ্রেপ্তার হয়েছে বৃদ্ধার ছেলে, বৌমা এবং তার মা। খুনের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে দাসপুর থানা পুলিশ। কিন্তু এই বৃদ্ধাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। আপনি মাকে মারছিলেন, লাঠি মেরে মেরে দিলেন? কেউ মারছে, দিনের বেলা মারছে। এবার এই পাশে যে একটি বুড়ি, সে বললো বলে যখন ছেলে তার মাটা মারা যায় তখন তার ছেলেটা থাকেনি, গাড়ি নিয়ে চলে গেছে। এবার শোনা গেল বলে মেরে দিয়ে পালিয়েছে। মানে আমার চোখ দিয়ে জলও এসে গেছে। আর তো এই ধরনের জিনিসটা মোটেই করা উচিত নয়। আর পরবর্তী ক্ষেত্রে আরও জেনারেশান বা আরও পাশাপাশি সবাই আমরা যেন মা বাবার প্রতি এরকম অন্যায় অবিচার না করি। শেষ কথাটা শুনলেন, এটাই আমরা এত ধরনের খবর দেখাই, কিন্তু প্রভাব কি পড়ে হয়তো পরে। যাই হোক, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খুব খবরের দিকে নজর রাখতে হবে। জানেন তো, রাজ্যে দুর্যোগ ইতিমধ্যে শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই দুর্যোগের বলি 10 জন। একদিনে 10 জনের মৃত্যু হলো। বাজপুরে মৃত্যু হয়েছে 10 জনের। এর মধ্যে বাঁকুড়াতেই বাজপুরে 7 জন মারা গিয়েছে। পূর্ব বর্ধমানে 2 জনের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় 1 জন মারা গিয়েছে। 1 জনের মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী, বাঁকুড়া সহকর্মী হীরক। হীরক, একদিনে 7 জনের মৃত্যু বজ্রপাতে, মানে যে ন্যূনতম যে নির্দেশিকা থাকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আগে বেশ কিছু নিষেধাজ্ঞা থাকে, সেই বিষয়গুলো কি মেনে চলা হয়নি?
দেখো এই মুহূর্তে কিন্তু আমন ধান রোপণের কাজ চলছে। স্বাভাবিকভাবে বাঁকুড়া জেলার মানুষজন তারা কিন্তু অধিকাংশ জায়গায় যেটা দেখা গেছে যে জমিতে ধান রোপণের কাজ করছিলেন এবং সেই সময় কিন্তু হঠাৎ করে দুপুরের পরে বৃষ্টি শুরু হয় এবং বজ্রবিদ্যুৎ সহযোগী যখন বৃষ্টি শুরু হয় সেই সময় কিন্তু বজ্রপাতে একই সঙ্গে 7 জনের মৃত্যু হয়েছে বাঁকুড়া জেলায় এবং এই 7 জন শুধু এক জায়গায় নয়, ওন্দা ব্লক এলাকায় সর্বাধিক মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় যারা চাষের কাজ করছিল সেইখানেই 7 জনের মৃত্যু হয়েছে বাজে পড়ে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।